নাকি তারা অপেক্ষা করছেন ভোটের দিনটা কেমন যায় দেখা যাক, কতটা সহিংসতা হয় দেখা যাক, ভোট কেন্দ্র ভোট সব কেন্দ্রে হয়ে যেতে পারে কিনা, নাকি একটা বিপুল সংখ্যক ভোট কেন্দ্রের ভোট বাতিল হয়ে যায়, ব্যাপক সহিংসতা ঘটে, নির্বাচনটার ফলাফল সময় মতো ঘোষণা করা না যায়, কিংবা নির্বাচনের ফলাফল ঘোষণা করলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বা প্রতিদ্বন্দ্বী মূল দলগুলো হয়তো সেই ভোটের ফলাফল মেনে নেবে না। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তার দায়িত্ব কবে শেষ করবেন, যমুনা থেকে বেরিয়ে তিনি কোথায় কবে যাবেন, আদৌ তার পক্ষে নির্বাচনের পরপরই ক্ষমতা হস্তান্তর করে বের হয়ে যাওয়া সম্ভব হবে কিনা, কিংবা তারা সে পরিকল্পনা করছেন কিনা, এসব নিয়ে যখন জল্পনা একরকমের তুঙ্গে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন বিস্ময়করভাবে, সে ভাষণে এই বিষয়গুলো পরিষ্কার করবার তিনি চেষ্টা করেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বুদ্ধিমান লোক, তিনি জানেন যে নানা রকম নাকি প্রচারণা চালানো হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে যাবে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার, যার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। মানে এমন ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জবাবটা দিয়েছেন, মনে হচ্ছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পার্ট নন, তিনি এক রকমের স্থায়ী একটা সরকারের অংশ। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক দফা দেশি বিদেশি বিভিন্ন অনুষ্ঠানে আন্তর্জাতিক সাংবাদিকদের কাছে বলেছেন যে জনগণের একটা অংশ তাকে আরো 5, 10, 50 বছর পর্যন্ত চাইছে। কাজে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের অংশ মনে করেন না, এবং সে কারণে তিনি বলছেন এমন অপপ্রচার চালানোর কোনো কারণ নাই যে অন্তর্বর্তীকালীন সরকার যাবে না। তিনি বলছেন আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। কিন্তু গত কয়েক সপ্তাহ মাস ধরে যে প্রচারণাটা চলছে বা যেসব হিসেব নিকেশ করা হচ্ছে, তার কেন্দ্রে তো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনা ছাড়বেন কিনা, জুলাই সনদ গণভোটে পাশ করিয়ে আনবার পর তার যে দায়িত্বটা, সেটাকে কেমন আকার দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? ডক্টর মোহাম্মদ ইউনূস কি রাষ্ট্রপতির দায়িত্বে সরাসরি নিযুক্ত হবেন? তার আগে কি জুলাই সনদ যেমনটা বলেছে যে নতুন রাষ্ট্রপতিকে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের সদস্যরা, তার মানে তারই আগে কি নিম্নকক্ষের সদস্যরা নির্বাচিত হওয়ার পর তারা যে সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হতে যাচ্ছেন বলে আলী রিয়াজ কদিন আগে মাত্র ঘোষণা করে সন্দেহটা আরো উস্কে দিয়েছেন যে 180 দিন এই নবনির্বাচিত সংসদ সদস্যরা সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের কাজ করবেন। তার মানে ওই 180 দিন পর উচ্চকক্ষ গঠিত হওয়ার পর তারপর নতুন রাষ্ট্রপতি আসবেন, আর সেই নতুন রাষ্ট্রপতির কাছেই কি নতুন সরকার শপথ গ্রহণ করবে? কারণ শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে কোনো শপথ গ্রহণ করানোর কোনো পরিকল্পনার কথা এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার আইন উপদেষ্টা, যিনি যখন তখন নানা রকম আইন তার মাথা থেকে বের করছেন, কিংবা আলী রিয়াজ, তারা কিন্তু উল্লেখ করেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যের এই ভাষণে
প্রত্যাশা ছিল তাই যে কি করে পুরো ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা অনুষ্ঠিত হবে নির্বাচনের পর সেটা তিনি পরিষ্কার করবেন। আগামীকালকে নির্বাচন, ভোট গ্রহণের ফলাফল প্রকাশের পরেই পরবর্তী পদক্ষেপই হচ্ছে সংসদ সদস্যরা শপথ নেবেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের যিনি প্রধান তাকে রাষ্ট্রপতির আমন্ত্রণ জানানোর কথা সরকার গঠনের জন্য। কিন্তু এ দফায় যেহেতু একটা অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, মানে সংবিধান আছে আবার সংবিধান নাই। আর বারবার মনে রাখবেন, গণভোটে জুলাই সনদ পাশ হওয়া মাত্র মানে বর্তমান সংবিধানের কার্যকারিতা নিয়ে যে কোনো জুলাই সনদের পক্ষ শক্তি প্রশ্ন তুলতে পারে এবং তারা বলতে পারে যেহেতু জুলাই সনদ এই বর্তমান সংবিধানের ওপরে স্থান পেল গণভোটে হ্যাঁ ভোট পাশ হওয়ার মাধ্যমে, কাজেই জুলাই সনদ বাস্তবায়নের আগে ওই সংবিধানের কাছে ফিরে যাওয়ার কিছু নাই। এমন একটা টালমাটাল সন্দেহজনক পরিস্থিতি তখন ডক্টর ইউনূস বোঝেন অপপ্রচার চলছে, জল্পনা চলছে যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা অন্তর্বর্তীকালীন সরকার মসৃণভাবে করবে কিনা, কিন্তু তিনি পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করেন না। আইন উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ নজরুল কদিন আগে হঠাৎ বলে বসলেন যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির মনোনীত একজন এবং রাষ্ট্রপতির মনোনীত হিসাবে প্রধান বিচারপতিও শপথ নেওয়াতে পারেন, আবার প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারেন। কিন্তু এটাই কি ফাইনাল হলো? এ বিষয়ে কি আইন উপদেষ্টার কথাই শেষ কথা? কারণ তিনি যাকে সাইন করে দিতে বলবেন, বঙ্গভবনে বসে বেচারা শাহাবুদ্দিন চুপ্পুকে তো রাষ্ট্রপতিকে তো তার নামই সাইন করে দিতে হবে, সেই ভরসার উপর তারা এটা বলছেন, নাকি তারা অপেক্ষা করছেন ভোটের দিনটা কেমন যায় দেখা যাক, কতটা সহিংসতা হয় দেখা যাক, ভোট কেন্দ্র ভোট সব কেন্দ্রে হয়ে যেতে পারে কিনা, নাকি একটা বিপুল সংখ্যক ভোট কেন্দ্রের ভোট বাতিল হয়ে যায়, ব্যাপক সহিংসতা ঘটে, নির্বাচনটার ফলাফল সময় মতো ঘোষণা করা না যায়, কিংবা নির্বাচনের ফলাফল ঘোষণা করলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বা প্রতিদ্বন্দ্বী মূল দলগুলো হয়তো সেই ভোটের ফলাফল মেনে নেবে না। কাজেই অনেক রকম নাটক সাজানোর বা কে কাকে শপথ পড়াবেন, কবে শপথ, এসব নিয়ে অনিশ্চয়তা নিয়ে আরো অনেক দিন পার করে দেওয়া যাবে। সে কারণেই না আইন উপদেষ্টা বা এই সরকার এরপরে নির্বাচনকালকে এখন পর্যন্ত কনফার্ম করেছে যে কে শপথ পড়াবেন সংসদ সদস্যদের, না তারা এ ব্যাপারটা নিশ্চিত করেছেন যে এ দফায় কি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুই সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন, নাকি তারও যে সাংবিধানিক রেওয়াজ বা সাংবিধানিক ভাবে যেটা নির্ধারণ করা আছে সেটা তারা পাল্টে ফেলেছেন। এসব কোনো প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে, জাতির উদ্দেশ্যে বক্তব্যে নাই। তিনি যদি যমুনা থেকে বেরিয়ে বঙ্গভবন ছাড়াও আর কোথাও যেতে রাজি হন, কিংবা তার বক্তৃতার শেষে যেমনটা বলেছেন যে নিজ নিজ কাজে ফিরে যাবেন তারা, সেটা যদি হয় তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা, তার বলার কথা যে জাতির উদ্দেশ্যে নির্বাচিত সরকার বা সংসদ সদস্যরা শপথ গ্রহণের আগে এটাই তার শেষ বক্তব্য, এবং তিনি মূলত যে দায়িত্ব, যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন, মানে যেটা কিনা বাংলাদেশে এর আগে যত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে সাংবিধানিক ভিত্তির ওপর, তারা যেটা করতেন যে যেহেতু নির্বাচনটাই তাদের মূল লক্ষ্য, কাজে নির্বাচনটা হয়ে যাওয়ার পর যে তারা বিদায় নেবেন, এই ভাষণটা তো একটা বিদায়ী ভাষণ হওয়ার কথা ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে কোনো বিদায়ী ভাষণের সুর দেন না। কিন্তু দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্য অনেক উপদেষ্টা কিন্তু সচিবালয়ে তাদের জিনিসপত্র গুছিয়েছেন, অনেকে তো লাল পাসপোর্ট জমা দিয়েছেন, বিদেশের টিকিট কেটেছেন, সাধারণ পাসপোর্ট নিয়ে ফেলেছেন, সেখানে বিদেশের ভিসা লাগিয়েছেন এবং বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত অবস্থায় আছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলছেন না যে এই বক্তৃতা তার শেষ বক্তৃতা, এরপর ভোট হয়ে যাবে, সংসদ সদস্যরা এভাবে শপথ নেবেন এবং নবগঠিত যে সরকার, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তাকেই রাষ্ট্রপতি সরকার গঠনের জন্য ডাকবেন এবং তারা তারপরে বঙ্গভবনে বরাবরের মতো শপথ নেবে। এরকম কোনো আশ্বাস বা এরকম কোনো ব্যাখ্যা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে থেকে পাওয়া যায় না।
কাজেই সন্দেহ আরো ঘনীভূত হয় যে 12 তারিখের নির্বাচনের পর জুলাই সনদের অজুহাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় তার অবস্থান আরো দীর্ঘস্থায়ী করেন কিনা কিংবা এক রকমের চিরস্থায়ী করে বসেন কিনা। সন্দেহ ঘনীভূত হয় কারণ মনে রাখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন একটা রাষ্ট্রীয় বাসভবনে যমুনায়, পুরো রাষ্ট্রের নিয়ন্ত্রণ তার হাতে নিয়ে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা গত 18 মাসে এমন দাঁড়িয়েছে 2024-এর আগস্টের পর থেকে যে পুরো সাংবিধানিক কাঠামো যেহেতু ভেঙে পড়েছে, কাজেই সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতা যতক্ষণ পর্যন্ত না সংসদ সদস্য হিসাবে শপথ নিতে পারবেন, মনে রাখবেন আলী রিয়াজের প্রেসক্রিপশন অনুযায়ী সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হলে কিন্তু শফিকুর রহমান কিংবা তারেক রহমান কেউই প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। কাজেই মনে রাখতে হবে যে সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতা কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রিত্বের আহ্বান পাবেন না যতক্ষণ পর্যন্ত না ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ একটা ফর্মুলা বের করবেন যে কিভাবে এ দফায়, বিশেষভাবে যখন জুলাই সনদ এক রকমের সরকার যে পাশ করিয়ে ছাড়বেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই, তখন সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতা কবে কখন শপথ নিতে পারবেন। মনে রাখবেন এরও কোনো ঠিক ঠিকানা নাই যে সংসদ সদস্যরা কবে শপথ নিতে পারবেন। কাজেই রাষ্ট্রের কেন্দ্র হয়ে যতক্ষণ আছেন, সরকারের কেন্দ্র হয়ে যতক্ষণ আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ততক্ষণ এ সন্দেহ করবার যথেষ্ট কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনা কবে ছাড়বেন।